স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। অতীতের পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার দরকার, আর এই সংস্কারের মধ্য দিয়েই জুলাই অভ্যুত্থানের রক্তের ঋণ শোধ করার চেষ্টা করা হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদার। সংস্কারের পর সবার ঐকমত্যের ভিত্তিতেই নির্বাচনী রোডম্যাপ তৈরি হবে বলেও জানান তিনি। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ৮ই আগস্ট থেকে যাত্রা শুরু হয় নতুন বাংলাদেশের। এরপরই শুরু হয় রাষ্ট্র সংস্কারের উদ্যোগ। এরই মধ্যে কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো। সংস্কার হবে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুদকসহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে। রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মজুমদারের মতে এসব সংস্কারের মধ্য দিয়েই তৈরি হবে নির্বাচনের রোডম্যাপ। নির্বাচনী পদ্ধতি, নির্বাচনী ব্যবস্থা এবং আমাদের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক বিশৃঙ্খলা, ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদের সংবিধান নিয়ে অনেক প্রশ্ন, আমাদের ব্যাপক দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এইসব সমস্যার সমাধান করা দরকার। এই জন্যই অনেকগুলো সংস্কার দরকার। সংস্কার প্রস্তাব আমরা একত্রিত করছি। তা নিয়ে যে সংলাপ হবে, সংলাপ থেকে ঐক্যমত্য হবে, ঐক্যমত্য থেকে যে নির্বাচনী দিনক্ষণ নির্ধারিত হবে। তিনি বলেন, অতীতের পুনরাবৃত্তি ঠেকাতে এই সংস্কার দরকার। 1500 বেশি ব্যক্তির প্রাণহানি ঘটেছে, 30,000-এর মতো ব্যক্তি আহত হয়েছে। তো এখন এই রক্তের ঋণ যদি শোধ করতে হয়, তাহলে আমাদের পরিবর্তন আনতে হবে, যাতে অতীতের পুনরাবৃত্তি আবার না ঘটে। তো সেই কাজটাই এখন চলছে। নিশ্চিত আমরা একটা ঐক্যমতে পৌঁছে অগ্রসর হতে পারব। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা সংস্কার কমিশনগুলোর। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, তাতে সবার আগে দরকার রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার। বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্কার কার্যক্রম যথাযথ না হলে যে স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই স্বপ্নের পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নাগালে আসছে না শীতের আগাম সবজির দাম। ক্ষেত থেকে গ্রাহকের হাতে পৌঁছাতে ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর দর বাড়ছে কেজিতে 30 টাকা পর্যন্ত। আকাশ ছোঁয়া দামে ধারে কাছেও যেতে পারছে না মধ্য নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। জয়পুরহাটে জমি থেকে বাঁধাকপি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি, ফুলকপি 65 টাকা আর টমেটো 140 টাকা। খুচরা বাজারে বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, ফুলকপি 80 থেকে 90 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 170 টাকায়। এদিকে মানিকগঞ্জের সপ্তাহের ব্যবধানের সবজির দাম কিছুটা কমলেও তা এখনও রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। খুচরা বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকা, বাঁধাকপি 80 টাকা, টমেটো 160, আলু 75 টাকায়। বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর এম্বাসি বা কনস্যুলেট স্থাপনের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ইউরোপগামী ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া নাগরিকের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপের বিভিন্ন দেশের কনস্যুলেট এবং এম্বাসির কার্যক্রম বাংলাদেশে না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে। এতে বিপুল অর্থ ও সময় অপচয় এবং বাংলাদেশ রেমিটেন্স হারাচ্ছে বলে অভিযোগ করা হয়। সংকট সমাধানে 4 দফা প্রস্তাবনা দিয়েছে ঐক্য পরিষদ। ভোলার চর ফ্যাশনে রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। ভোর 5টার দিকে চর মাদ্রাজ ইউনিয়নের আফজাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মিল মালিক জানিয়েছেন, ধান সেদ্ধ করার সময় হঠাৎ বিকট শব্দ হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বয়লার বিস্ফোরণ হয়েছে। সেখান থেকে আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে চর ফ্যাশন সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে মোহাম্মদ আল আমিন নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আল আমিনের ভাই ফিরোজকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। মিল মালিক মনিরও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। বাইরে দিই যে মানুষজন কিছু নাই, টাঙ্কি টুঙ্কি কোনায় গেছে দেখি না। আর এরও দেখি যে রোডের মাঝখানে পাতালিয়ে ফিরে রয়েছে। গ্যাস দিছি, গামছা দিছি, এটা ঘর থেকে বাইরে গেছে। শোয়ার পরে আমি দেখি একটা গমর মতন আওয়াজ আছে। আওয়াজটার লাগে ভাই আমি দৌড়তেছি, যাইয়া দেখি 3 জন 3 ধারে ফিরে রয়েছে। এখানে একটি বয়লার মেশিন, যা আর কি চাউল ধান সিদ্ধ করা হয়, এই মেশিনটা বিস্ফোরিত হইয়া একজন লোক মারা যায় আর একজন আহত আছে।
নাটোর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। রাত 4টার দিকে হুগলবাড়িয়া গোডাউনের পাশে এই দুর্ঘটনা ঘটে। স্টেশন মাস্টার জানিয়েছেন, ভোর 4টার দিকে ওই ব্যক্তি লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। নিহত জমিন আলী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে জমিন আলী সাইকেল নিয়ে কৃষ্ণপুর দীঘার বাড়ি থেকে বের হয়ে যান। সকালে রেললাইন থেকে তার মরদেহ পাওয়া যায়। রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সাদপন্থীরা অবস্থান করছেন। এ বিষয়ে জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, বেশ কিছুদিন ধরেই তো মাওলানা সাদপন্থী এবং জুবারপন্থীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এখন তারা অবস্থান নিচ্ছেন কাকরাইল মসজিদের সামনে। বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সামিয়া, আপনাকে একটু বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, যেটি হচ্ছে আসলে বিগত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু যে তবলিগ জমায়েতের যে দুটি গ্রুপের মধ্যে বিভক্ত হয়ে সাদ এবং যে জুবায়েরপন্থীদের মধ্যে কিন্তু এমন নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে চলছে। বিশেষ করে কিন্তু সাদপন্থীরা, যে আপনি যদি জানেন যে সাদপন্থীরা পূর্বের ঘোষণা দিয়ে তারা একটি সোহরাওয়ার্দী কিন্তু তারা একটি জনসভা করেছে। সেই জনসভাতে তারা যেটি বলেছেন, যে কোনোভাবেই কিন্তু তারা বিভিন্ন সারা দেশ থেকে ঘুরে আসছে, তারা কিন্তু আসলে আজকে জমায়েত হয়েছেন এবং অবস্থান কর্মসূচি নিয়েছেন। পাশাপাশি কিন্তু আসলে তাদের, আমি যদি দেখাতে চাচ্ছি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে, সেটি হচ্ছে কাকরাইল থেকে মৎস্য ভবনের যে সড়কটি আছে পুরোপুরি কিন্তু সড়কটি বন্ধ করে দিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আজকে যেহেতু আসলে জুমার নামাজ, সেখানে তারা জুমার নামাজ পড়বেন। এই মর্মে কিন্তু এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আর পাশাপাশি যদি আমি আজকে আরেকটি বিষয় জানিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দেশ বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মুসল্লিরা, তবলিগ জমাতে আসলে মুসল্লিরা আসছে। তারা দীর্ঘদিন ধরে কিন্তু যে নেতৃত্ব দ্বন্দ্বে তারা আসলে তবলিগ জামাতের যে বিশ্ব ইজতেমা হবে, সেই ইজতেমার কে আগে এবং কে পরে করবে, এই বিষয়টি নিয়ে কিন্তু তাদের দুই যে শীর্ষ নেতা এবং মাওলানা সাদ এবং জুবায়ের, দুইজনের মধ্যেই কিন্তু এই ধরনের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছে। তো সর্বশেষ কয়েক দফা তারা সংবাদ সম্মেলন এবং জনসভা করেই কিন্তু তারা তাদের অবস্থানটি সুস্পষ্ট করেছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই ধরনের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান করছেন। আর আমি যদি আর একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে কাকরাইল যে সড়কটি রয়েছে ঠিক একটা পাশে কিন্তু তাদের অবস্থান নিয়েছেন, আর অপর পাশে যে সড়কটি রয়েছে সেটিতে আসলে সীমিত পরিসরে যান চলাচল করে। তো এক ধরনের কিন্তু আসলে এর ভোগান্তিও তৈরি হচ্ছে। তো আমি যদি জানাতে চাচ্ছি, আসলে তাদের পূর্বের ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে সাদপন্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তো এই ছিল আমার কাছে কাকরাইল মসজিদের যে সাদপন্থীদের অবস্থান খবর জানাতে আমার কাছে কাকরাইল থেকে এই ছিল অবস্থা। সামিয়া। নাজিম, ধন্যবাদ আপনাকে। বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলার চরে চলছে 3 দিনের ঐতিহ্যবাহী রাস উৎসব। শত বছর ধরে নভেম্বর মাসের পূর্ণিমার তিথিতে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোর কোলে পালিত হয়ে আসছে এই উৎসব। এবছর 14 নভেম্বর থেকে শুরু হয়েছে 3 দিনের এই আয়োজন। উৎসব নির্বিঘ্ন করতে উপকূল জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। অন্যদিকে অধিবাসের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায়ও শুরু হয়েছে রাস উৎসবের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার রাতে মদনমোহন সেবাশ্রমে 17 জোড়া যুগল প্রতিমা দর্শনের মাধ্যমে তা শুরু হয়। শনিবার পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের রাস উৎসব। শ্রীলঙ্কার আগাম পার্লামেন্ট নির্বাচনে বিশাল জয় পেল অনুরা কুমারা দিশানায়কের দল ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি। গণনা শেষে ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। শ্রীলঙ্কার পার্লামেন্টে 225 সংসদ সদস্যকে 5 বছরের জন্য বেছে নিতে ভোট দেয় প্রায় 1,70,00,000 ভোটার। দেশটির পার্লামেন্টে সরকার গঠন করতে প্রয়োজন 113 আসন। শ্রীলঙ্কায় 2020 সালের আগস্টে 5 বছর মেয়াদের সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের সাথে হারল আর্জেন্টিনা। অন্যদিকে আরেক ম্যাচে ভেনেজুয়েলার সাথে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচের 77% সময় বল দখল আর 650টা পাস, তারপরও জেতা হলো না আর্জেন্টিনার। উল্টো মেসিদের 2-1 গোলে হারিয়ে চমক দেখালো প্যারাগুয়ে। প্যারাগুয়েতে এই ম্যাচের আগে থেকেই উত্তাপ ছড়িয়েছে। আর্জেন্টিনাকে জয় বঞ্চিত করতে দর্শক গ্যালারিতে ছিল মেসিদের জার্সির ওপর নিষেধাজ্ঞাও। এত কিছু করে অবশেষে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েই দিল প্যারাগুয়ে। যদিও 11 মিনিটে লাউতারো মার্তিনেজের দুর্দান্ত 1 গোলে লিড নিয়েছিল আল বিসেলিস্তেরা। শুরুতে রেফারি সেটা অফসাইড দিলেও পরে আকাশী নীলদের পক্ষে যায় ফল।
তবে এই লিডের আনন্দ খুব বেশি সময় ধরে রাখতে পারেনি স্কালোনির দল। ৮ মিনিট পরেই সমতায় ফেরে হোস্ট টিম। সানাব্রিয়ার বাইসাইকেল কিকে পরাস্ত হন আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্তিনেজ। বিরতি থেকে ফিরেই লিড নিয়ে নেয় প্যারাগুয়ে। ৪৭ মিনিটে ওমর আলদেরেতের ড্রাইভিং হেডে স্কোর প্যারাগুয়ের। এরপর বেশ কবার সুযোগ আসে আর্জেন্টিনার, সুযোগ হাতছাড়া করেন মেসিও। একের পর এক ব্যর্থ চেষ্টায় বাছাই পর্বের তৃতীয় হারের মুখ দেখে আর্জেন্টিনা। অন্যদিকে জাতীয় দলের জার্সিতে ফিরে আবারও হতাশ করেছেন ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। একের পর এক গোলের সুযোগ হারিয়েছেন, মিস করেছেন পেনাল্টি। ফলাফলস্বরূপ ভেনেজুয়েলার সাথে ১-১ গোলের ড্র ব্রাজিলের। ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলেছে সেলেসাওরা। বিরতিতে যাবার আগে অবশ্য লিড নিয়েছিল ব্রাজিলই। ডি বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শটে এগিয়ে যায় দরিফালের দল। সেকেন্ড হাফে এসেই সমতায় ফেরে ভেনেজুয়েলা। ৪৬ মিনিটে দলকে সমতায় ফেরান তেলেস্কো সেগোভিয়া। এরপর গোল করতে মরিয়া হয় ব্রাজিল, তারপরও ব্যর্থ হয়েছে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে। ৮৯ মিনিটে মার্তিনেলিকে ফাউল করায় ১০ জনেও পরিণত হয়েছিল ভেনেজুয়েলা। এরপর আরও ১০ মিনিট খেলা হলেও সুযোগ নিতে পারেনি ব্রাজিলের মতো দল। কনমেবলের বিশ্বকাপ বাছাই পর্বে ১১ ম্যাচে ৫ জয় আর ২ ড্র নিয়ে এখন তালিকার ৩-এ আছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। উয়েফা নেশনস লিগে বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে ইতালি। গ্রিসের সাথে ৩-০ গোলে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ইসরায়েলের সাথে গোল-শূন্য ড্র করেছে ফ্রান্স। বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল ইতালি। আর টানা ৫ ম্যাচ হারল বেলজিয়াম। লুকাকুদের ঘরের মাঠে ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় ইতালি। এরপর প্রথমার্ধ জুড়েই কিছুটা এলোমেলো ছিল বেলজিয়ামের খেলা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কিছুটা বাড়ায় হোস্ট এই টিম, তাতেও কোনো লাভ হয়নি, হার নিয়েই মাঠ ছাড়ে দল। অন্যদিকে গ্রিসের সাথে বড় জয় পেয়েছে ইংলিশরা। ম্যাচের ৭ম মিনিটেই ওলি ওয়াটকিন্সের গোলে লিড নেয় ইংল্যান্ড। মাঝে অনেকটা সময় গোলের চেষ্টা করতে থাকে দুই দলই। অবশেষে শেষ দিকে আরও ২ গোল হ্যারি কেইনদের। ৭৭ মিনিটে গ্রিসের আত্মঘাতী গোলে লিড দ্বিগুণ হওয়ার পর ৮৩ মিনিটে কার্টিস জোন্স ইংল্যান্ডের ব্যবধান ৩-০ করেন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।